Assalamu alaikum. Welcome from our MPSC online class. I am JS Roni. আশা করি সবাই ভালো আছি এবং আমরা তৃতীয় ধাপে নতুন করে 3 তারিখ থেকে আবার অনলাইন কার্যক্রম শুরু করেছি। বার্ষিক পরীক্ষার সিলেবাসগুলোকে যেন কিছুটা হলেও এই ক্লাসগুলোর মাধ্যমে এগিয়ে নেওয়া যায়। আশা করি তোমরা রুটিন অনুযায়ী আজকে ক্লাস করার জন্য প্রস্তুত আছো এবং খাতা কলম নিয়ে রেডি আছো। তো আমরা বিগত অর্থাৎ সেকেন্ড ধাপে যখন অনলাইন ক্লাস করেছিলাম আমাদের ফার্স্ট মূল্যায়ন পরীক্ষার আগে, তখন আমরা ট্যাগ কোশ্চেন, যেটা নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় বা গ্রামার, ট্যাগ কোশ্চেনের পার্ট 1 এবং 2 তখন আমরা শিখেছিলাম। আজকে আমরা সেই ট্যাগ কোশ্চেনটি গ্রামার শেষ করতে যাচ্ছি। আজকে আমরা এটার পার্ট 3 শিখব। আশা করি তোমরা সবাই প্রস্তুত আছো। ইতিমধ্যেই বোর্ডে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে, তোমরা একটু খেয়াল করো। বেসিক রুল, আমি যদি পার্ট 1 এবং 2 এর ক্লাসটা রিভিউ করে দেখি, তাহলে আমাদের বেসিক রুল কিন্তু এটাই ছিল ট্যাগ কোশ্চেনে যে কোনো সেন্টেন্স সলভ করার। প্রথমে এবি, দ্যাটস মিন অক্সিলারি ভার্ব, অর্থাৎ বাংলা যেটাকে আমরা সাহায্যকারী ভার্ব বুঝি, এটা নির্ণয় করতে হবে। তারপরে বাক্যটি হা বোধক আছে না না বোধক আছে, তার উপর ডিপেন্ড করে আমরা এই সাহায্যকারী ভার্বের সাথে হা বা না বোধকগুলো যোগ করব। তারপরে সাবজেক্ট নির্ণয় করব। এবং তোমাদের বোঝার সুবিধার্থে একটি বিষয় আমি রিভিউ করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে এতটুকু যে আলোচনা আছে, প্রথমে বাক্য থেকে, প্রশ্নের বাক্য থেকে সাহায্যকারী ভার্ব নিতে হবে, am, is, are, was, were, have, has, had ওগুলো, এবং পরে বাক্য হাবোধক থাকলে, প্রশ্নের বাক্য হাবোধক থাকলে আমরা সেই ইজের সাথে ইজ অ্যান্ড করতাম, was থাকলে was অ্যান্ড করতাম। বাট প্রশ্নের সাহায্যকারী ভার্বের সাথে যদি নট বা নেগেটিভ ক্লু যোগ করা থাকে, তাহলে আমরা শুধু ইজ করব। এই ব্যাপারটা কিন্তু হা বা না, এই এবি প্লাস হা বা নার যে ব্যাপারটা আছে, এটা আমরা পার্ট 1 এ অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যখন তোমরা চেক করবা ইউটিউবে গিয়ে, তখন দেখতে পাবা যে আসলে পার্ট 1 এর উপরে ট্যাগ কোশ্চেন আলোচনা আছে, এটার উপর আলোচনা হয়েছে। আর সাবজেক্ট নির্ণয়, আলাদাভাবে সাবজেক্ট নির্ণয় আলোচনা কিন্তু আমরা পার্ট 2 তে করেছি। সেখানে আমরা বাক্য কোন অবস্থা থাকলে কি ধরনের সাবজেক্ট ধরবো সেটি বিস্তারিত লেখা আছে বা বিস্তারিত আলোচনা করা আছে। তো আজকে আমরা এটারই কিছু অংশ বাকি ছিল তা আলোচনা করব। পাশাপাশি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে সলভ করতে পারি সেটাও আমরা শিখব। খেয়াল করি, সাবজেক্ট নির্ণয় আমাদের লাস্টের আলোচনা এতটুকুই হয়তো বাকি ছিল। আর যদি এই আলোচনা করা হয়েও থাকে, সেক্ষেত্রে আমাদের আরেকটু রিভিশন হবে আজকের ক্লাসে। চাঁদ, নদী, জাহাজ, দেশের নাম বাক্যের সাবজেক্টের স্থানে থাকলে সাবজেক্ট হিসেবে সি ধরতে হয়। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করো, আমরা জানি ট্যাগ কোশ্চেনে ব্যক্তিকে বোঝালে হি বা সি, বস্তুকে বোঝালে ইট। ঠিক তেমনি এইভাবে কিন্তু এই নামগুলো যদি কোনো বাক্যের সাবজেক্টের জায়গায় দেওয়া থাকে, তাহলে কিন্তু আমাকে সেই সাবজেক্ট হিসেবে সি ধরতে হবে। একটু খেয়াল করো, এখানে কিন্তু একটি বাক্য দেওয়া আছে, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। সেক্ষেত্রে কিন্তু বাংলা এটা উচ্চারণ হয়ে যায় পদ্মা, যে পদ্মা কি একটি বড় নদী। একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটা কিন্তু দা পদ্মা শব্দটি কিন্তু সাবজেক্টের জায়গায় আছে। তার মানে এখানে আমি সাবজেক্ট কি ধরবো? যেহেতু এটি একটি নদীর নাম, তাহলে আমি সাবজেক্ট ধরবো কি? সি। এবার আসি, আমার এখানে সাহায্যকারী ভার্ব কি দেওয়া আছে? ইজ। তাহলে আমাকে কি প্রথমে লিখতে হইতো, যেটা সূত্র অনুযায়ী প্রথমে আমি কি লিখবো? এবি। তাহলে প্রশ্নের এবি কি দেওয়া আছে? ইজ। বাক্যটি হাবোধক আছে, সেক্ষেত্রে কি আমি তার সাথে কি যোগ করব? নট। এখানে অ্যাপোস্ট্রফি মার্ক করে আমরা সংক্ষেপে লিখবো, যেহেতু ট্যাগটাকে সংক্ষিপ্ত করতে হয়। তাহলে ইজ এন্ড সি। আমাদের পরবর্তী एग्जांपलটায় যাই। বাংলাদেশ ইজ ওভারপপুলেটেড কান্ট্রি। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু আবার বাংলাদেশ কি একটি দেশের নাম না? যদি বাক্যে কোনো দেশের নাম দেওয়া থাকে সাবজেক্টের জায়গায়, তখনও কিন্তু আমাদের সাবজেক্ট ধরতে হবে কি? সি। সেক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী আবার চিন্তা করি, প্রথমে এবি, তাহলে এবি কি দেওয়া আছে? ইজ। এখানে ইজের জায়গায় ওয়াজ থাকতে পারতো, আর থাকতে মানে বহুবচন থাকলে আর থাকতে পারতো, এবারে বা পারফেক্ট টেন্স হলে হ্যাভ হ্যাজ থাকতে পারতো। যেটাই থাকতো আমি সেটাই ধরবো যা প্রশ্নে আছে। তার সাথে নাবোধকগুলো, যেহেতু বাক্যটা হাবোধক আছে, ইজেন্ট। আবার কি, বাংলাদেশ যেহেতু একটি দেশের নাম, আর দেশের নাম থাকলে আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্ট সি ধরতে হয়। সেক্ষেত্রে কি আবারও এখানে কি চলে আসবে? অ্যান্সার সি। থার্ড ওয়ান एग्जांपल, the moon is an important part in the world। তাহলে দেখো, পৃথিবীর মধ্যে চাঁদ একটি গুরুত্বপূর্ণ একটি অংশ। তাহলে চাঁদ পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ, ইম্পর্টেন্ট ফর দা ওয়ার্ল্ড হতে পারে এখানে, বা ইন দা ওয়ার্ল্ড। আমাদের ফর দা ওয়ার্ল্ড লিখি, তাহলে বাক্যটা বেশি সুন্দর হবে, যে ফর দা ওয়ার্ল্ড। এবার একটু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু মুন শব্দের অর্থ কি? চাঁদ। যেহেতু মুন শব্দের অর্থ চাঁদ, তাহলে সেটা এই নিয়মে চলে যাবে। চাঁদ কে বোঝাচ্ছে?
সেই ক্ষেত্রে কিন্তু एग्जांपल কি করতে হবে সাবজেক্ট ধরতে হবে she অ্যানসারে আবার সেই ইজ আছে যেহেতু তাহলে ইজেন্টটা হয়ে যাচ্ছে এখানে সব সময় যে বাক্যে ইজ থাকবে ব্যাপারটা এরকম নয় হয়তো উদাহরণগুলোতে ইজটা বারবার চলে আসছে এখানে যে কোনো সাহায্যকারী ভার্ব থাকতে পারে প্রশ্ন অনুযায়ী আমরা সেভাবেই সলভ করব আমরা সেকেন্ড রুলসটা যাই ইতরবাচক প্রাণীর নাম বাক্যের সাবজেক্টের স্থানে থাকলে সাবজেক্ট হিসেবে ইট ধরতে হয় ইতরবাচক প্রাণী এখন প্রশ্ন হচ্ছে স্যার ইতরবাচক প্রাণী কারা যেগুলো অনেকটা বলা যায় সরীসৃপ জাতীয় অথবা অপরিচ্ছন্ন অথবা দেখা গেছে যেগুলো কি স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে সেগুলোকে আমরা ইতরবাচক প্রাণী হিসেবে ধরে নিই যেমন ধরো র‍্যাটস মানকি স্ন্যাকস এগুলো কি ইতরবাচক প্রাণীর আওতাভুক্ত এখানে আমি एग्जांपल দিয়েছি র‍্যাটস দিয়ে যে র‍্যাটস ইজ এ লিটল ক্রিয়েচার তাহলে এখানে যে বিষয়টা আছে সেটা কি সেক্ষেত্রে দেখা গেছে এখানে আবারও সে যেহেতু ইজ আছে ইজ একটি সাহায্যকারী ভার্ব ইজেন্ট চলে আসলো তারপরে কি র‍্যাটস যেহেতু একটি ইতরবাচক প্রাণী সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দেখতে হবে কি ইট তাহলে কি হবে এখানে অ্যানসার ইজেন্ট ইট এখানে যদি বেবিস থাকতো एग्जांपल এ বেবিস তাহলে কিন্তু বেবিস থাকলেও আমাকে ইট ধরতে হবে যদিও বেবিস বলতে কিন্তু আমরা বাচ্চারা বুঝি বা ছোট বাচ্চাদেরকে বোঝানো হয় বাট সেটাও কিন্তু এই রুলসের আওতাভুক্ত হিসেবে চলে আসবে তাহলে আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো এটি আমাদের সাবজেক্টের অবশিষ্ট অংশ ছিল যেগুলো বিশেষ করে একটু ব্লক কোশ্চেন হলে এই টাইপের एग्जांपल চলে আসতে পারে আর স্বাভাবিক নিয়মে থাকলে আমরা সাবজেক্ট যাকে বুঝবো আমরা সেভাবেই সেটাকে কি করব কাজ করব তাহলে আমরা অবশ্যই যারা পার্ট 1 টু না দেখেছি পার্ট 1 টু দেখে যদি আমার এই আজকের ক্লাসটা অনুসরণ করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে আমরা একটা বাক্য থেকে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট নির্ণয় করতে পারবো আজকে তাহলে আলোচনা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি এক কোশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্সের আলোকেই কিন্তু হবে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যে সকল বাক্য ধারা কোনো আদেশ নিষেধ অনুরোধ ক্ষমা মানে এই জাতীয় কিছু বোঝায় আদেশ নিষেধ অনুরোধ প্রস্তাব ক্ষমা সেই বাক্যগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্সের আওতাভুক্ত তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি রুলসটি স্টার্ট করতে যাচ্ছি ডন্ট উল্লেখিত বাক্যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো বাক্য ডন্ট দিয়ে শুরু হয় ডন্ট উল্লেখিত বাক্যের ক্ষেত্রে এখানে সরাসরি আমি সংক্ষেপে অ্যানসারটা দিচ্ছি আমাদের ডিরেক্টলি অ্যানসারটা হবে উইল যেহেতু ডনটা হচ্ছে নিজেই নেগেটিভ নাবোধক ক্লু দেওয়া আছে সেক্ষেত্রে অ্যানসারটা কি হবে সরাসরি উইল এখানে কিন্তু আমি কিন্তু উপরের সেই বেসিক রুলটা মুছে ফেলেছি যখনই কোনো বাক্য তুমি ইম্পারেটিভ সেন্টেন্স দেখবা অর্থাৎ এমন একটা বাক্য যে বাক্য ভার্ব দিয়ে শুরু হয় আমি আবারও বলি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে বাক্যটি কি দিয়ে শুরু হবে ভার্ব দিয়ে শুরু হবে বাক্যটি এখানে যা লিখছি তিনটা অপশন দিয়ে দিলাম ডন অবলিক ভার্ব অবলিক লেট দিয়ে শুরু হবে তার মানে হচ্ছে আমরা তো অ্যাসার্টিভ সেন্টেন্স বারবার পাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে তখন আমাদের কি করতে হবে এই সাবজেক্ট এবি পিবি এভাবে নির্ণয় করতে হবে আগে এবি তারপরে হা বা না তারপরে চলে আসবে তোমার সাবজেক্টের ব্যাপার একটু ঝামেলা কিন্তু বাট ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ঝামেলা নেই যদি কোনো বাক্য তুমি ডন দিয়ে স্টার্ট হয় তাহলে এই নিয়মে চলে আসবে কোনো বাক্য যদি কোনো মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে এই নিয়মে চলে আসবে এখানে মজার বিষয় হচ্ছে ডন ছাড়া অন্য কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না একমাত্র নাবোধক বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু এই ডন দিয়ে স্টার্ট হবে আদারওয়াইজ আমাদের লেট দিয়ে স্টার্ট হবে তাহলে আমরা এটার আলোকে বাক্যগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব এখানে কি দিয়ে শুরু হচ্ছে দেখো তিনটা একটা কি দিয়ে ডন দিয়ে যদি কোনো উল্লেখিত বাক্য থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে অ্যানসার কি হবে উইল ইউ বসে এখানে উইল ইউ হবে বা উইল ইউ বসে সেক্ষেত্রে আমরা একটা एग्जांपल দিয়ে বুঝি যেমন ধরো যে কেউ বলতেছে ডোন্ট টেল এ লাই তো এখানে কে সাবজেক্ট কে ভার্ব বা কে সাবজেক্ট কে এবি হাবা না বোধক এগুলো নিয়ে ভাববার দরকার নাই কথাটা আমি বারবার বলতেছি আমাকে ডন দিয়ে স্টার্ট হয়েছে দ্যাটস মিন এটা ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্সে ডন দিয়ে যদি কোনো বাক্য স্টার্ট হয় সেক্ষেত্রে ডন উল্লেখিত বাক্যের ক্ষেত্রে আমার অ্যানসার কি হবে উইল ইউ বসবে তবে মনে রাখতে হবে এই ডন কিন্তু বাক্যের শুরুতে থাকতে হবে কোথায় থাকতে হবে বাক্যের শুরুতে এখন যদি আমি বোঝানোর সুবিধাতে যদি আমি একটু রিভিউ করে লিখি তোমরা আরো সহজে বুঝতে পারবে যদি আমি এভাবে লিখি বাক্যের শুরুতে ডন্ট উল্লেখিত বাক্যের ক্ষেত্রে এটা কিন্তু ডিডেন্ট হবে না
ডাজন্ট হবে না, এক্স্যাক্টলি জাস্ট ডন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে? উইল ইউ। যদি এটা মুখস্থ করার বিষয় হয় তাহলে মুখস্থ করে নিতে হবে বোঝার সুবিধার্থে। এরপরে আমরা পরবর্তী বিষয়টা যাব, সেটা হচ্ছে যে ভার্ব। ভার্ব দিয়ে শুরু হলে সাধারণত কি প্রকাশ পায়? যে সাধারণত কোনো বাক্যে ভার্ব দিয়ে, কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয়ে আদেশ, নিষেধ, অনুরোধ বোঝায়। সেক্ষেত্রে অ্যান্সার কি হয়? সেক্ষেত্রেও আমার বসবে উইল ইউ। তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। যেমন ধরো ওপেন দ্য ডোর, এটা একটা সাধারণ আদেশ। আর অনেক এক্সাম্পল আমরা ভাবতে পারি। ক্লোজ ইউর আইস, ওপেন দ্য ডোর, টেক ইউর সিট, এগুলো কি সাধারণ আদেশ। সেই ক্ষেত্রে কি আমার অ্যান্সার কি চলে আসবে? উইল ইউ। এবার যদি আমরা তীব্র আদেশ হয় কোনো বাক্যে, এটা আমি লিখি কোনো এই ইম্পারেটিভ সেন্টেন্সে, আমি বারবার বলতেছি চিহ্ন কিভাবে? ভার্ব দিয়ে শুরু হবে। কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তীব্র আদেশ বোঝায়, তীব্র আদেশ বোঝায়, তাহলে কি হবে? এই তীব্র আদেশের ক্ষেত্রে তাহলে অ্যান্সার কি হবে? ওন ডিউ বসে। কি বসে? ওন ডিউ। সাধারণ আদেশ থেকে দুই ভাবে চলে আসলো। একটা সাধারণ আদেশ, সাধারণ নিষেধ, অনুরোধ, এরকম। আর একটা হচ্ছে তীব্র আদেশ। এখন প্রশ্ন হতে পারে স্যার আসলে কিভাবে বুঝবো তীব্র আদেশ? দুইটাই তো আদেশ। যে আদেশগুলো সাধারণত আমরা জোরালো ভাবে বলে থাকি সেগুলো হচ্ছে তীব্র আদেশ। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। এখানে ওন্ট ইউ হবে, হ্যাঁ, ওন্ট ইউ বসে। তাহলে আমরা কিভাবে বুঝবো? যেমন একটা বাক্য আমি লিখছি, গেট আউট মাইসেলফ, অথবা শুধু গেট আউট, তা আমার সামনে থেকে তুমি চলে যাও। আবার যদি আমি শুধু লিখি যে না শুধু গেট আউট, অনেক সময় আমরা কিন্তু এভাবে বুঝি। বাট ব্যাপারটা যদি আই সে গেট আউট হয় তাহলে কিন্তু আমার আই সে, তখন কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আমি বারবার বলছি ইম্পারেটিভ সেন্টেন্স সেট আউট হয়েছে শুরুতে ভার্ব থাকবে। এই যে গেট মূল ভার্ব, ওপেন মূল ভার্ব, এগুলো কি শুরুতেই মূল ভার্ব থাকবে। আমরা দুই নাম্বার স্টেপ বুঝতেছি। ডন তো আমরা প্রথমেই বুঝছি। এখন দুই নাম্বার স্টেপটা কি? সাধারণ আদেশ বোঝাইলে উইল ইউ, আর তীব্র আদেশ বোঝাইলে গেট মানে ওয়ান্ট ইউ বসে। একটু ভালো করে খেয়াল করো। এই যে গেট আউট, আচ্ছা গেট আউট কি কেউ সাধারণভাবে বলে? একটা মানুষকে গেট আউট কখন বলে? যখন তীব্র বা জোরালোভাবে এক্সপ্রেশন প্রকাশ পায়। গেট আউট এভাবে কিন্তু মানুষ যখন তীব্রভাবে প্রকাশ করে তখন কিন্তু সেটা তীব্র আদেশ চলে যায়, কঠোর আদেশ হয়ে যায়। তখন কিন্তু আমার অ্যানসার হবে কি? ওন্ট ইউ। এখন হয়তো প্রশ্ন তোমাকে তীব্রভাবে আদেশ করতে পারবে না, বাট প্রশ্নের বাক্য কিন্তু বোঝাবে যে এই বাক্যটা তীব্র আদেশকে বোঝাচ্ছে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের লাস্ট স্টেপ হচ্ছে লেট। তাহলে আমরা এখন লেট বুঝবো। তাহলে মোটামুটি আমরা এই ট্যাগ কোশ্চেনের অ্যানসারগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবো। যারা উঠাতে পারেনি তারা প্রয়োজনে আবার রিভিউ করে দেখে নিব, এবং বারবার দেখার সুবিধার্থে অবশ্যই ক্লাসগুলো ডাউনলোড করে নিব, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে যারা নতুন থাকো। তাহলে রেগুলার আপডেট তোমাদের রুটিন অনুযায়ী পেয়ে যাবে। তো লেটের আবার দুইটা নিয়ম আছে, ভালো করে খেয়াল করতে হবে। লেট প্লাস আস, অথবা সংক্ষেপে লেখা যায় লেটস, যুক্ত বাক্যের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের অ্যানসার কি হবে? লেটাস বা লেট যুক্ত বাক্যের ক্ষেত্রে এখানে নিয়ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? আমি সরাসরি লিখতে পারি যে শ্যাল উই বসে, শ্যাল উই বসে, এটাই নিয়ম। লেট প্লাস আস, তার মানে বাক্যটা এভাবে থাকতে পারে, লেট আস গো টু পিকনিক। কে কাকে বলছে তা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে না, ভার্ব দিয়ে মূল কথাটা থাকে। আবার ব্যাপারটা কিন্তু এভাবেও থাকতে পারে, সংক্ষেপে লেটস গো টু পিকনিক।
বোঝানোর সুবিধার্থে আমি দুইটাই রিপিট করলাম যে দুই ভাবেই থাকতে পারে। তাহলে আমার এইভাবে লেট প্লাস আস এইভাবে থাকুক আর শুধু সংক্ষেপে লেটস থাকুক। যখন এই লেটের সাথে আমি আস পাবো অথবা ডাইরেক্টলি লেটস পাবো তখন আমি চোখ বুঝে কি অ্যানসার কি হবে, শ্যাল উই হবে। তার মানে কি আমি চোখ বুঝে অ্যানসার শ্যাল উই লিখে দিব। এখানে সাবজেক্ট কে, ভার্ব কি, এবি কি, হা বা না এগুলো নিয়ে ভাবতে হবে না। এবং লেটের আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে লেটের সাথে আমি ডাইরেক্ট নিয়মটা লিখছি, লেটের সাথে আস ব্যতীত। আস ব্যতীত মানে কি, আস ছাড়া। লেটের সাথে আস ব্যতীত অন্য কোন প্রোনাউন থাকলে, নাউন বা প্রোনাউন থাকলে, অন্য কোন নাউন বা প্রোনাউন, সাধারণত প্রোনাউনই থাকে বেশি, তখন কি হবে অ্যানসারটা, তখন হবে থাকলে উইল ইউ বসে। কি বসে, উইল ইউ বসে। অর্থাৎ লেটের সাথে আস বা লেটস থাকলে বসবে শ্যাল উই, আর লেটের সাথে আস ব্যতীত অন্য কোন নাউন বা প্রোনাউন থাকলে কি বসে, উইল ইউ বসে। তাহলে আমরা একটা एग्जांपल দিয়ে বুঝি। যেমন ধরো লেট মি গো देयर, একটা বাক্য। তাহলে আমাদের এখানে কি বসবে, উইল ইউ। দ্যাটস ইট। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এছাড়া কিছু কিছু বিষয় কিন্তু আমরা জানি, যেমন ধরো কোন ট্যাগ কোশ্চেনের বাক্য অনেক বড় থাকতে পারে, সেক্ষেত্রে ফুল স্টপের পরেটা তোমাদের ধরতে হবে। যেমন ধরো দুইটা বাক্য থাকতে পারে, যেমন ধরো আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 9। তারপরে আবার থাকতে পারে he is my best friend, he is my best friend। এখানে কমা দিয়ে আবার থাকলো কি, রাজীব। এভাবে কনফিউশন বাক্য তোমাদের থাকতে পারে। এখন অনেকে আমরা মনে করব সাবজেক্ট রাজীব, আসলে কিন্তু ব্যাপারটা তা নয়। I am a student of class 9, he is my best friend রাজীব। তার মানে কি, রাজীব হচ্ছে আমার ভালো বন্ধু, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কে, হি। এখন আমি এই যে ফুল স্টপ আছে, তাহলে এখানে কি আই কে আমি সাবজেক্ট ধরবো, এমএন্ট আই করব, নাকি এখানে ইজেন্ট হি করব? মনে রাখতে হবে এই ফুল স্টপ যদি কোনো বাক্যে দেওয়া থাকে তাহলে ফুল স্টপের পরের বাক্য, অনেক সময় তিনটা বাক্য অ্যাপ্লিকেবল থাকতে পারে, সেক্ষেত্রে সবার লাস্টের বাক্য থেকে তোমার কাজ করতে হবে, প্রথম বাক্য থেকে ধরা যাবে না। সেক্ষেত্রে এটা সেকেন্ড বাক্য হচ্ছে লাস্ট বাক্য এই বাক্যের, সেই হিসেবে সেকেন্ড বাক্যে সাহায্যকারী ভার্বকে ইজ। আবার এটা সাবলক আছে, তাহলে বাক্যটা আমার কি করতে হবে, নাবোধক করতে হবে। ইজেন্ট সাবজেক্টকে এখানে হি, বাট অনেক স্টুডেন্ট আছে কিন্তু এখানে এমএন্ট বা আরএন্ট আই দিবে, যা রং হবে, এটা করা যাবে না। তাহলে আমাদের এই পার্ট 1, পার্ট 2 এবং আজকের এই পার্ট 3 তিনটি ক্লাস যদি তোমরা ভালো করে অনুসরণ করো এবং সেভাবে তোমরা মডেলগুলো প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমরা অবশ্যই গ্রামারটি পারবে। তার প্রতি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে, প্রয়োজনে ফোন করে আমাদের কাছ থেকে সমাধানগুলো নিয়ে নিবে পার্সোনালি ভাবে। সেক্ষেত্রে আমরা ক্লাস করলাম, সেক্ষেত্রে কাজ থাকবে কি, অবশ্যই তোমাদের চৌধুরীর মডেল কোশ্চেন গ্রামার বইটা আছে, সেখান থেকে তোমাদের মডেল কোশ্চেন 25 থেকে 40 পর্যন্ত অর্থাৎ 15টা মডেল তোমাদের প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি বোর্ড প্রশ্ন 2018-19টা প্র্যাকটিস করতে হবে। আর বাড়ির কাজ থাকবে আমাদের এই গ্রামার প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের যে শর্ট সিলেবাসটা প্রদান করা হয়েছে স্কুল থেকে, সেই সিলেবাসের সংশ্লিষ্ট রচনা থেকে যে কোনো রচনা একটা বা প্রথম রচনাটা শিক্ষা প্লাস লেখা থাকবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।